আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বিজ্ঞানের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমে আমার পরিচয় এবং ক্লাস পরিচয়টা জানিয়ে দিই তোমাদেরকে। আমাদের আজকে ক্লাস হচ্ছে শ্রেণী নবম দশম বিষয় বিজ্ঞান অধ্যায় প্রথম। আমি আলিয়া বেগম, সহকারী শিক্ষক বিজ্ঞান, সালেজুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, জামাল খান, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আমাদের শরীরের অতি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান ভিটামিন নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। আজ আমরা খাদ্যের আরও দুটি গুরুত্বপূর্ণ উপাদান পানি ও খনিজ লবণ, এই দুটি নিয়ে আলোচনা করব। তো আমরা চলো আজকের পাঠ শুরু করি। আমাদের আজকের পাঠ খনিজ পদার্থ এবং পানি। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা বিভিন্ন খনিজ পদার্থের নাম বলতে পারবে, খনিজ পদার্থগুলোর উৎস বলতে পারবে, বিভিন্ন খনিজ পদার্থের কাজ এবং খনিজ পদার্থগুলোর অভাবজনিত রোগগুলা বা অভাবে আমাদের শরীরের শারীরিক যে সমস্যাগুলো হয় সেই সম্পর্কে বলতে পারবে। তারপর পানির উৎস বলতে পারবে আর পানির গুরুত্ব বলতে পারবে। প্রথমে আমরা খনিজ পদার্থ নিয়ে আলোচনা করি। তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর পৃষ্ঠা দেখো তোমরা, তোমাদের সামনে নিশ্চয়ই বই আছে। 10 নম্বর পৃষ্ঠায় খনিজ পদার্থ নিয়ে লেখা আছে। খনিজ পদার্থ, পানি, খনিজ পদার্থ। খনিজ পদার্থগুলোর নাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, এর আগেও তোমরা আশা করি জেনেছো, পড়ে এতদিনে হয়তো তোমাদের বইটা পড়া হয়ে গেছে। প্রথমে আমরা খনিজ পদার্থ, লৌহ আছে, এখানে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, খনিজ পদার্থ আমাদের কি প্রয়োজন, কি কাজে লাগে? জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ বা খনিজ লবণও খুব গুরুত্বপূর্ণ। খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনে সাহায্য করে। প্রাণীরা উদ্ভিজ খাদ্য থেকে খনিজ পদার্থ পায়। আমরা শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ ও পানীয় জলের মাধ্যমে আমাদের খনিজ পদার্থের চাহিদা পূরণ করতে পারি। তো নিচে আমরা দেখি আমাদের খনিজ পদার্থগুলো নিয়ে পৃথক পৃথকভাবে একটু আলোচনা করি। প্রথমে আমরা লৌহ নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে লৌহ। তারপর আমরা ক্যালসিয়াম, ওগুলা আমরা সকলে জানি ক্যালসিয়ামের ঘাটতিতে আমাদের কি কি সমস্যা হয়। ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ। লৌহ রক্তের একটি প্রধান উপাদান। প্রতি 100 মিলিলিটার রক্তে লৌহের পরিমাণ প্রায় 50 মিলিগ্রাম। 100 মিলিলিটার রক্তে লৌহের পরিমাণ কত থাকে? 100 মিলিলিটার এ লৌহ থাকে 50 মিলিগ্রাম। লৌহের পরিমাণ প্রতি 100 মিলিলিটার মিলিলিটার রক্তে লৌহ থাকে কত মিলিগ্রাম? 50 মিলিগ্রাম। তো লৌহ আমরা যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকা এটি সঞ্চিত থাকে। লৌহের উৎসগুলো একটু আমরা জেনে নেই। তাহলে দেখো, লৌহ কি? রক্তের প্রধান উপাদান। প্রতি 100 মিলিলিটার রক্তে লৌহ থাকে 50 মিলিগ্রাম। যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা এবং লোহিত রক্তকণিকা এটি সঞ্চিত থাকে। লৌহের উদ্ভিজ উৎসগুলো হচ্ছে ফুলকপির পাতা, নটের শাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম, বজরা ইত্যাদি। প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। অর্থাৎ যে খাবারগুলো থেকে আমরা লৌহটা পাবো সেই খাবারগুলো হচ্ছে কি তার উৎস।
তো এখন আমরা তাহলে লৌহ আর উৎস কি উদ্ভিজ্জ, মানে উদ্ভিদ থেকে যে লৌহ আমরা পাবো, উপাদান লৌহটা পাবো, সেই উৎসগুলোর নাম কি? ফুলকপির পাতা, যেগুলো আমরা উদ্ভিদ থেকে পাই, নটে শাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম, বজরা ইত্যাদি। আর প্রাণীজ উৎস কি কি? মাছ, মাংস, ডিম, যকৃৎ ইত্যাদি। তো লৌহের প্রধান কাজ কি? লৌহের প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করা। তাহলে লৌহের উৎস আমরা জানলাম, কাজ জানলাম। এবার আমরা জেনে নেই যে লৌহের অভাবে আমাদের কি সমস্যা হয় আমাদের দেহে। দেখো, হিমোগ্লোবিনের পরিমাণ, লৌহের প্রধান উপাদান, লৌহ হচ্ছে রক্তের প্রধান উপাদান, রক্তের প্রধান উপাদান কিন্তু হিমোগ্লোবিন। আচ্ছা দেখো, তো হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়। রক্তশূন্যতা রোগের লক্ষণ হচ্ছে চোখ ফ্যাকাশে হওয়া, হাত পা ফোলা, দুর্বলতা, মাথা ঘোরা, বুক ধড়ফড় করা ইত্যাদি। সুতরাং তোমরা বুঝতে পারছো যে লৌহ আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবার আমরা জেনে নেব ক্যালসিয়াম সম্পর্কে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এটি প্রাণীদের হাড়। ক্যালসিয়াম, দেখো, প্রাণীদের হাড় অস্থি গঠনে সহায়তা করে কে? ক্যালসিয়াম। দাঁতেরও একটি তাহলে হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান কি? ক্যালসিয়াম। মানুষের শরীরে মোট ওজনের শতকরা 2 ভাগ হচ্ছে ক্যালসিয়াম। শতকরা মানুষের শরীরের ওজনের শতকরা কত ভাগ ক্যালসিয়াম? 2 ভাগ। খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর 90% শরীরে সঞ্চিত থাকে। রক্তে এবং লসিকাতেও এর উপস্থিতি লক্ষণীয়। ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎস, অর্থাৎ উদ্ভিদ জাতীয় উৎস যেখান থেকে আমরা ক্যালসিয়াম পাই, সেগুলো হচ্ছে ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালং শাক, কচু শাক, লাল শাক, কলমি শাক, বাঁধাকপি এবং ফল। প্রাণীজ উৎস হচ্ছে দুধ, ডিম, ছোট মাছ, শুটকি মাছ ইত্যাদি। ইত্যাদিতে কি থাকে? ক্যালসিয়াম থাকে বেশি বেশি। হাড় এবং দাঁতের এখন কাজ। এবার আমরা জানবো ক্যালসিয়ামের কাজ সম্পর্কে। ক্যালসিয়াম কি কাজ করে? হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশি স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশি সঞ্চালনে সাহায্য করে। ক্যালসিয়ামের অভাবে আমাদের কি রোগ হতে পারে? দেখো, ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীতে অস্টিওমেলেশিয়া রোগ হয়। এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং তাদের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। তাহলে ক্যালসিয়াম সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ফসফরাস সম্পর্কে। ফসফরাস। এবার ফসফরাস সম্পর্কে আমরা জেনে নেই। দেহে পরিমাণের দিক থেকে খনিজ পদার্থগুলো, লবণগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরই হচ্ছে ফসফরাসের স্থান। ফসফরাসও দেহের ক্যালসিয়ামের মতো হাড়ের একটি প্রধান উপাদান। ফসফরাস হাড়, যকৃৎ ও রক্তরসে সঞ্চিত থাকে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওপ্রোটিন তৈরি এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে ফসফরাস প্রধান ভূমিকা রাখে। ফসফরাসের উদ্ভিজ্জ উৎস হচ্ছে দানা শস্য, শিম, মটর, বরবটি, মটরশুঁটি, বাদাম ইত্যাদি। আর প্রাণীজ উৎস হচ্ছে ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা ইত্যাদি। ক্যালসিয়ামের মতো ফসফরাসের অভাবেও আমাদের নানা রকমের রোগ হয়ে থাকে। দেখো, ফসফরাসের অভাবে আমাদেরও হাড় এবং দাঁত গঠন করা, এটা হচ্ছে ফসফরাসের কাজ। আর এটা কাজ। ফসফরাসের কাজ কি? ফসফরাসের কাজ হচ্ছে হাড় ও দাঁত গঠন করা। আর ফসফরাসের অভাবে কি রোগ হয়? রিকেটস হয়, অস্থিক্ষয়, দন্তক্ষয় ইত্যাদি রোগ হয়। আর খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন ও ক্যালসিয়াম থাকলে ফসফরাসের অভাব হয় না। তাহলে আমাদের ফসফরাসের অভাব যদি না রাখতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের খাবারে পর্যাপ্ত প্রোটিন এবং ক্যালসিয়াম থাকতে হবে, অর্থাৎ ক্যালসিয়াম এবং প্রোটিনযুক্ত খাবার আমরা খেতে হবে। এতদিনে তোমরা নিশ্চয়ই জেনে গেছো কোন কোন খাবারে প্রোটিন থাকে, কোন কোন খাবারে ক্যালসিয়াম থাকে। ঠিক আছে? তো এবার আমরা পানি নিয়ে একটু আলোচনা করি। খনিজ পদার্থ নিয়ে আমরা মোটামুটি কিছু জানলাম। এবার পানি নিয়ে আমরা আলোচনা করব। পানি আমাদের অতি গুরুত্বপূর্ণ উপাদান খাবারের মধ্যে। তোমরা সকলে জানো, পানির অপর নাম বলা হয় জীবন। পানির উপকারিতা বলে শেষ করা যাবে না। তারপর আমরা এখানে সংক্ষেপে আলোচনা করছি। দেখো, পানি খাদ্যের একটি প্রধান উপাদান। মানবদেহের জন্য পানি অপরিহার্য। দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ ছাড়া
আভ্যন্তরীণ কাজ, দেহের আভ্যন্তরীণ যাবতীয় কাজ কি পানি ছাড়া চলতে পারে না। পানির উপকারিতা গুরুত্ব দেখো, আমাদের দৈহিক ওজনের 60 থেকে 75 হচ্ছে পানি। আমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় ইত্যাদি প্রতিটি অঙ্গ গঠনের জন্য পানি প্রয়োজন। দৈহিক ওজনের কত পার্সেন্ট পানি? দৈহিক ওজনের 60 থেকে 75%। 60 থেকে 75% হচ্ছে পানি। ঠিক আছে, দৈহিক ওজনের 60 থেকে 75% আমাদের শরীরে পানি আছে। দেহকোষ গঠন এবং কোষের যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া পানি ছাড়া কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। পানির মাধ্যমে শরীর গঠনের নানা প্রয়োজনীয় উপাদান শরীরের বিভিন্ন জায়গায় পরিবাহিত হয়। এটি জীবদেহে দ্রাবকের কাজ করে, খাদ্য উপাদানের পরিপাক এবং পরিশোষণে সাহায্য করে। বিপাকের ফলে দেহে উৎপন্ন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি শরীরের জন্য ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থগুলোকে পানি, মূত্র ও ঘাম হিসাবে শরীর থেকে বের করে দেয়। তাহলে পানির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি, সেটা হচ্ছে আমাদের শরীরের জন্য অপ্রয়োজনীয় এবং বিষাক্ত পদার্থগুলো মূত্র এবং ঘামের সাথে কি পানি শরীর থেকে বের করে দেয়। এছাড়া পানি শরীর থেকে ঘাম নিঃসরণ এবং বাষ্পীভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখে। অর্থাৎ আমরা যখন খুব ঘেমে যাই দেখবা কিছুক্ষণ পরে আমাদের ঠান্ডা লাগে, তার মানে কি আমাদের শরীরে যে তাপটা উৎপন্ন হয়েছিল সেটা পানি ঘামের মাধ্যমে কমিয়ে দিয়েছে। পানির উৎস, এবার আমরা জানবো শরীরে পানির উৎস। আমাদের শরীরে পানিটা আসে কোত্থেকে? পানির উৎস, শরীর থেকে আচ্ছা দুইটা প্রধান উৎসের এখানে বলা আছে দেখো, খাবার পানি, পানীয় যেমন চা, দুধ, কফি, শরবত ইত্যাদি। এক নম্বর হচ্ছে খাবার পানি। খাবার পানি, অবশ্যই খাবার পানি থেকে আমরা পানি পাচ্ছি। আমরা প্রতিনিয়তই খাবার খাচ্ছি, কিছুক্ষণ পর পর আমাদের পিপাসা লাগে, গরমে কিংবা শরীরের প্রয়োজনে আমাদের পিপাসা লাগে, তখন আমরা পানি পান করি। সেই পানি থেকে আমাদের শরীরে পানির অভাবটা পূরণ হয়। তাছাড়া আরও কিছু পানীয় থেকে আমরা পানি পাচ্ছি, দেখো চা, দুধ, কফি, শরবত। আমরা চা খাই, সেখান থেকে পানি পাচ্ছি। দুধ, সেখান থেকে পানি পাচ্ছি। কফি খাচ্ছি, সেখান থেকে পানি পাচ্ছি। হ্যাঁ, তারপর শরবত, সেখান থেকে আমরা পানি পাই। 2 নম্বর উৎস হচ্ছে, 2 নম্বর আমরা কোথা থেকে পাই? বিভিন্ন খাদ্য, যেমন শাকসবজি ও ফল। শাকসবজি ও ফল থেকেও কিন্তু আমরা পানি পাই। ঠিক আছে, শাক কেমন রসালো না, শাক থেকে আমরা পানি পাচ্ছি। আবার দেখো ফলগুলোও রসালো। ফল যখন আমরা খাই, আমাদেরকে ফল খাইতে পানি লাগে না, তাহলে তার মানে ফলেও পানি আছে, ফল থেকেও আমরা পানি পাই। শরীর থেকে মোট নির্গত পানির পরিমাণ গৃহীত পানির পরিমাণের সমান হলে পানির সমতা রক্ষা হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। আচ্ছা, এখন দেখো একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত লিটার পানি পান করা উচিত? 2 থেকে 3 লিটার পানি। 1 লিটার তোমরা তো জানো, তোমরা স্যালাইন বানাও মাঝে মাঝে, আধা লিটার পানি তোমরা আন্দাজ করো কিংবা আমরা পরিমাপ করি। তো আমরা পরিমাপটা একটু মাথায় রেখে পানি পান করব প্রতিদিন। আমাদের কত লিটার পানি পান করতে হবে? দৈনিক কত লিটার পানি পান করতে হয়? দৈনিক 2 থেকে 3 লিটার। 2 থেকে 3 লিটার পানি পান করতে হয়। আচ্ছা, গরম আবহাওয়ায় কঠোর পরিশ্রমে দেহে পানির অভাব দেখা দেয়। এ সময় পানি পানের পরিমাণ বাড়ানো উচিত। তাহলে গরমে আমাদের পানি কি করতে হবে? বেশি বেশি পান করতে হবে। শরীরে পানির অভাব হলে তীব্র পিপাসা হয়, রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে, ত্বক কুঁচকে যায়। পানির অভাবে শরীর, স্নায়ু এবং পেশি দুর্বল হয়ে পড়ে। দেখো আমরা তখন পানির গুরুত্ব জানলাম, উৎস জানলাম, এবার পানির অভাবে আমাদের শরীরে কি মারাত্মক ক্ষতিগুলো হতে পারে সেটা একটু জেনে নেই। তাহলে কি হয়, আমাদের কি হয়, তীব্র পিপাসা হয়। পানি যখন শরীরে ঘাটতি দেখা দেয় তখন তীব্র পিপাসা হবে, খুবই পিপাসা হবে, রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটবে, ত্বক কুঁচকে যাবে, পানির অভাবে স্নায়ু এবং পেশি দুর্বল হয়ে যাবে। তোমার দেখবা কথা বলতেও তোমাদের দুর্বল মনে হবে, শরীর শক্তি পাবে না।
তার মানে আমাদের তোমার শরীরে পানি ঘাটতি হয়েছে। দেহে অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে নষ্ট করে অ্যাসিডোসিস রোগের সৃষ্টি করে। অম্ল ক্ষারের সমতা নষ্ট করে যে রোগটা সৃষ্টি হয় সেটার নাম কি? অ্যাসিডোসিস রোগ। তোমরা একটু খেয়াল রাখবে, অ্যাসিডোসিস নাম হয়তো তোমরা আগে শুনছো কিনা আমি জানি না। অ্যাসিডোসিস, এখন এটা একটু মাথায় রাখবে। অ্যাসিডোসিস কখন হয়? এটা হচ্ছে অম্ল ক্ষারের সমতা যখন হ্রাস পায়, অম্ল ও ক্ষারের সমতা নষ্ট করে, অম্ল ও ক্ষারের সমতা যখন নষ্ট হয়। অম্ল ও ক্ষারের সমতা নষ্ট হলে অ্যাসিডোসিস একটা রোগের সৃষ্টি হয়। এই রোগটার নাম কি? অ্যাসিডোসিস। সৃষ্টি হয়, এগুলো হচ্ছে অভাবজনিত রোগ। ঠিক আছে, এটা হচ্ছে পানির অভাবজনিত রোগ। এবার দেখো, আচ্ছা, শরীরে পানি 10% কমে গেলে কি হয়? সংজ্ঞা লোপ পায়, এমনকি মৃত্যু হতে পারে। অত্যধিক বমি, ডায়রিয়া ইত্যাদি কারণেও শরীর থেকে অনেক পানি বের হয়ে যেতে পারে। শরীরে পানির অভাব নিরসনের জন্য যত দ্রুত সম্ভব রোগীকে খাবার স্যালাইন খাওয়াতে হবে। তাহলে কি হয়? ডায়রিয়া হলে অনেক সময় কি হয়? পানি শূন্যতা দেখা দেয়। তখন যখন দেখা যাবে যে রোগী বেশি দুর্বল হয়ে গেছে, মানে পানি, তার শরীরে কোনো পানি নাই বললেই চলে, তার শুধু গলা শুকিয়ে আসতেছে, তখন কি করতে হবে? অতি দ্রুত তাকে খাবার স্যালাইন খাওয়াইতে হবে। শরীর থেকে যে পরিমাণ পানি ও লবণ বের হয়ে যায়, খাবার স্যালাইন তা পূরণ করে শরীরে পানি ও লবণের ভারসাম্য ঠিক রাখে। তো যখন তোমাদের খাবার স্যালাইন মনে করো বাসায় নেই, সেই মুহূর্তে তুমি কি করবে? তখন আমরা খাবার স্যালাইন বানাইতে অনেকে জানি, এতদিনে আমাদের জানা হয়ে গেছে যে বাসায় খাবার স্যালাইন কীভাবে তৈরি করতে হয়। 1 চিমটি লবণ, 1 মুঠো গুড় বা চিনি, 1 চিমটি লবণ, 1 মুঠো গুড় বা চিনি এবং 1 গ্লাস পানি মিশিয়ে খাবার স্যালাইন তৈরি করা যায়। 1 গ্লাস পানি, আসলে কথাটা আমার মনে হয় সঠিক না। যদি গ্লাসটাতে যদি আধা লিটার পানি থাকে তাহলে সেটা ঠিক আছে। 1 গ্লাস পানিতে আধা লিটার পানি হতে হবে। তখন আমরা কি করব? 1 চিমটি লবণ সেখানে দিব, 1 মুঠো গুড় দিব এবং ওই পানিটাকে ভালো করে গুড় আর লবণটা মিশিয়ে ওইটা একটু একটু করে রোগীকে খাওয়ানো যাবে তাৎক্ষণিক। পরক্ষণে তোমরা বাজার থেকে খাবার স্যালাইন সংগ্রহ করতে পারবে। এরপরে খাবার স্যালাইনে যখন কাজ হবে না, তারপর আমাদের কি করতে হবে? ডাক্তারের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনে স্যালাইন ইঞ্জেকশনের মাধ্যমে স্যালাইন পুশ করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো, পানি শূন্যতা আমাদের মারাত্মক মৃত্যু ঝুঁকিও হয় পানির কারণে। এই কারণে কি বলছে যে পানির অপর নাম জীবন। ঠিক আছে, তো আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে ক্লাসটা থেকে, এবং তোমাদের পাঠ্য বইও আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে বারবার, তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে না। আমরা এখন তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো তোমরা লিখে নাও, উত্তরগুলোও তোমরা জানার চেষ্টা করো। এখন লিখবে অথবা বাসায় লিখে ফেলবে, সেই সাথে আমরা বাড়ির কাজটাও দিয়ে দিব। এক নম্বর প্রশ্ন এখানে লিখলে আমার দেরি হয়ে যাবে, আমাদের সময়ের স্বল্পতার জন্য আমি মুখে মুখে বলছি, তোমরা একটু লিখে ফেলো। লোহের প্রধান কাজ কি? ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরের কি ক্ষতি হয়? একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কত লিটার পানি পান করা উচিত? আবার দেখো, লোহের প্রধান কাজ কি? ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরের কি ক্ষতি হয়? একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কত লিটার পানি পান করা উচিত? শরীরে পানি শূন্যতা দূর করার তাৎক্ষণিক কি ব্যবস্থা নিতে হয়? শরীরে পানি শূন্যতা দূর করার জন্য তাৎক্ষণিক কি ব্যবস্থা নিতে হয়? এবার তোমরা বাড়ির কাজটা লিখে নাও। তোমাদের আরেকটা প্রশ্ন, বাড়ির কাজটা লিখো। হ্যাঁ, বাড়ির কাজ।
স্যালাইন কিভাবে তৈরি করতে হয়। তো শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালো থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। খুদা হাফেজ।